চলে এসো আজকে দেখো রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 দেখো 2026 পরীক্ষার জন্য এটা ভলিউম 1-এর জন্য। দেখে নাও ফার্স্ট স্কুলটা সেটা হলো আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। খুব ভালো করে ভিডিওটা দেখো প্রথম থেকে, আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। প্রত্যেকটা প্রশ্ন পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা আছে, খুব ভালো করে তোমরা দেখো। দেখো প্রথম যে প্রশ্ন, দেখো দেখে নাও গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য অপশান বি ইনফ্রারেড রশ্মি দায়ী। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? সেটা হবে P/RT। কী করে হবে দেখে নাও। দেখো 1.2 তাহলে P সমান nRT। এখান থেকে দেখে নাও আমরা V এর মান 1 বলবো, তাহলে P × 1 সমান nRT। এখান থেকে আমরা n বলবো, দেখো P/RT, তাহলে মোল সংখ্যা কী হবে? P/RT। তাহলে কোন অপশানটায়? অপশান ডি হবে। একটি উত্তল দর্পণের বক্র ব্যাসার্ধ, একটি উত্তল দর্পণের তাহলে 1.3 ভালো করে চলে এসো। ডাব্লিউ মান 20 সেন্টিমিটার, তাহলে এফ সমান আমরা জানি R/2, তাহলে 20/2 মানে 10 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব হবে 10 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কোন অপশন, এটা আমরা পাবো অপশান এ পাবো। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। পরে দেখে নাও আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে রাশিটি একই থাকে সেটা আমরা বলবো কম্পাঙ্ক। এ এবং বি যাদের মাধ্যম প্রতিসরাঙ্ক মিউ এ এবং মিউ বি, মিউ এ গ্রেটার দ্যান মিউ বি, এ মাধ্যম থেকে আলোর রশ্মি বি মাধ্যমে এলো, তাহলে আপাতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে এটা তাহলে এই এ মাধ্যমটা তাহলে ঘন মাধ্যম হবে, বি মাধ্যমটা লঘু মাধ্যম হবে। তাহলে আমরা বলবো যে অপশানটা হবে সেটা অপশান সি হবে। অর্থাৎ ঘন মাধ্যম থেকে কোনো আলোর রশ্মি লঘু মাধ্যমে এলে তাহলে সেটা মনে রাখবে অপশান সি হবে I<R। তারপরে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃৎ ধাতুগুলি অবস্থান করে, সেটা আমরা গ্রুপ 2-এতে বলবো। সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের নাম আমরা বলবো সেটা হলো C2H4। C2H4 মানে ইথিলিন, তাহলে ইথিলিন হলো ত্রিবন্ধনযুক্ত যৌগ, আর সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো C2H4। গ্রুপ বি এর প্রশ্নে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম আমরা বলবো সিলিকন, SI। সৌরকোষে ব্যবহৃত সিলিকন। বায়োগ্যাস প্ল্যান্ট অথবা প্রশ্ন বায়োগ্যাস প্ল্যান্টে ব্যাকটেরিয়াকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে, তার নাম হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এটা হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বিদ্যুৎ দেখেন, এটা হলো নাম হলো মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? বিদ্যুৎ ক্ষরণের সময় আমরা বলবো NO। তারপর দেখো ভিটি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? ভিটি লেখচিত্র দেখে নাও,
ভিটি লেখচিত্র এটা হবে, তাহলে আমরা বলবো মূল বিন্দুগুলো সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা পেজ নাম্বার 14 পেয়ে যাব, পেজ নাম্বার 14। পরম শূন্য তাপমাত্রা আদর্শ গ্যাসের চাপ কত হবে? চাপও শূন্য, আয়তনও শূন্য। এখানে আমরা একটা কথা, ঠিক আছে। তারপরে স্টিল ল্যাম্পে প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? স্টিল ল্যাম্পে আমরা বলবো উত্তল দর্পণ, উত্তল দর্পণ। তারপর দেখো বিক্ষেপণ, তারপর দেখো দৃশ্যমান আলো, কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? কোন সবচেয়ে কম? দেখো কোন আলোর বিক্ষেপণ কম, এটা আমরা বলবো লাল। তাহলে লাল আলোর বিক্ষেপণ কম। কোন শর্তে কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তল রশ্মির সমান হবে? অর্থাৎ এটা বলবো কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তল চ্যুতি সমান হবে? এটা হলো আমরা বলবো ওই প্রিজম কোণটা, প্রিজম কোণ এর মানটা 60 ডিগ্রি হলে, প্রিজম কোণ এর মান 60 ডিগ্রি হলে, তাহলে বা একটা সমবাহু প্রিজম হলে, আমরা দুভাবে বলতে পারি, এর মান 60 ডিগ্রি হলে বা সমবাহু প্রিজম হলে মানে চ্যুতির মানটা সমান হবে। সুস্থ, তারপর দেখো সুস্থ চোখের স্পষ্ট দর্শনের সবচেয়ে কম দূরত্ব হলো 25 সেন্টিমিটার। মৌলের একটি বর্ণের নাম বলো যা পর্যাবৃত্ত ধর্ম নয়। পর্যাবৃত্ত ধর্ম নয়, এটা আমরা বলবো মৌলের বর্ণ বলবো, তেজস্ক্রিয়তা বলবো। তাহলে 2.8 আমরা বলবো মৌলের বর্ণ, মৌলের বর্ণ, তেজস্ক্রিয়তা, এগুলো বলবো। তারপরে দেখে নাও অথবার প্রশ্ন, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের চিহ্ন। একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল চিহ্ন হলো এটি অ্যাস্টাটিন। এমজিও যৌগে এম পরমাণু কতগুলি ইলেকট্রন জোড় তৈরি করে? এটা আমরা বলবো দুটি। তারপর চলে এসো গ্রুপ সি এর প্রশ্নে। দেখো সিবিএম বা কোল বেড মিথেন কি? কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেনই হলো কোল সিবিএম বা কোল বেড মিথেন। কয়লা উৎপত্তির সময় জৈব বিয়োজনে উৎপন্ন মিথেন কয়লার গাত্রে সূক্ষ্ম ছিদ্রের মতো অবস্থান করে। বিভিন্ন স্তরে ফাঁকগুলি মিথেন যুক্ত হয়ে জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় উচ্চ চাপে সঞ্চিত হয়। এটা আমরা বলবো পেজ নাম্বার 9। পরেরটা দেখো চলে এসো, একটি গ্যাসের মোলার ভর 40 গ্রাম পার মোল। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে 80 গ্রাম গ্যাসের আয়তন কত হবে? 3.2 চলে এসো। এম এর মান দেওয়া আছে 40 গ্রাম পার মোল, এম এর মান দেওয়া আছে। টি এর মান দেওয়া আছে, টি মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা বলবো 27 + 273 কেলভিন, তাহলে এটা আমরা বলবো 300 কেলভিন। এরপরে পি এর মান মানে 760 মিমি এইচজি, 760 মিলিমিটার এইচজি মানে 760/760, এটা হলো আমরা বলবো এটিএম বলবো, তাহলে 1 এটিএম। তাহলে পি এর মানটা পেয়ে গেলুম 1 এটিএম। ডব্লুর মানটা পেয়ে গেলুম 80 গ্রাম। তাহলে আর এর মানটা আমরা এটা মনে রাখতে হবে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এখান থেকে দেখো ভি এর মানটা আমাকে বার করতে হবে। আমরা জানি দেখো পিভি সমান
এন আরটি, এনের জায়গায় W/M/RT। এখান থেকে আমরা বার করব ভি এর মানটা। ভি মানে WRT/MV, WRT/PM, WRT/ আমরা কি বলবো, WRT/ আমরা কি বলবো, PM বলবো। তাহলে ডব্লুর মানটা আমরা পেয়ে যাচ্ছি, ডব্লুর মানটা 80, আর এর মানটা 0.082, আর টি এর মানটা পেয়ে যাচ্ছি 300 বাই এখানে হলো দেখো পি এর মানটা এখানে 1, আর এম এর মানটা আমরা বলবো 40। তাহলে প্রত্যেকের দেখো মান বসিয়ে দিয়েছি। তাহলে এটা মানটা বসিয়ে দিলে দেখো ক্যালকুলেশন করলে যেটা আসবে, তাহলে ভি এর মানটা এটা কেটে গেল, এটা আমরা কত বলবো, 20 বলবো। তো এটা গুণ করলে যেটা আসবে 49.2, অর্থাৎ গ্যাসটির আয়তন আমরা বলবো, গ্যাসটির আয়তন 49.2 আমরা লিটার বলবো। হ্যাঁ, গ্যাসটির আয়তন 49.2 লিটার। দেখে নাও, অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও। তাহলে দেখে নাও, এখানে এম এর মান, টি এর মান, পি এর মান দেওয়া আছে। মনে রাখবে পিটাকে এটিএমে চেঞ্জ করে নিয়েছি। 760কে 760 দিয়ে ভাগ করলে 1 ATM আসবে। ডব্লুর মান 80 দেওয়া আছে, এম এর মান 40 গ্রাম পার মোল, আর এর মানটা, এই মানটা মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। ভি এর মান চাইছে, পিভি সমান এনআরটি, এনের জায়গায় W/M বসিয়েছি। ভি এর ভি এর মান হয় WRT/PM। মানগুলো বসিয়ে দেখো, ভি এর মান পেয়ে গেলাম 49.2, গ্যাসটার আয়তন হলো 49.2 লিটার। এরপরে দেখো, চলে এসো আলোকরশ্মি। দেখো, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলো। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আপাতন কোণ দেখে নাও, আপাতন কোণ আয়ের মানটা 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর এর মানটা 30 ডিগ্রি, আর মিউটা এটা চাইছে। আমরা জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ সমান সাইন আই মানে সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো মিউ এর মান, তাহলে 1/√2, এটা 1/30, এটা মানে 1/2, সাইন 30 মানে 1/2। তাহলে মিউ এর মানটা পেয়ে গেলাম 1/√2 × 2। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে মিউ সমান আমরা বলবো √2 × √2, দুইটাকে ভাঙলেটা লিখবো, তাহলে √2 কেটে গেল, তাহলে মিউ এর মানটা পেয়ে গেলাম √2। এই মানটা তাহলে আমরা √2 লিখতে পারি, যদি মানটা বসাতে পারি। যদি মানটা বসাই, √2 মান যদি বসালে হবে 1.414। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা 1.414। দেখে নাও,
আয়ের মান 35 ডিগ্রি বলা আছে, আর এর মান 30 ডিগ্রি, মিউ এর মান চাইছি, মানগুলো বসিয়ে দিলাম। সাইন 45 মানে 1/√2, সাইন 30 মানে 1/2, এখানে দেখো কাটাকাটি করে √2, তাহলে মিউ সমান √2, তাহলে মিউ সমান 1.414। জলের মধ্যে আলোর গতিবেগ বলা আছে, জলের প্রতিসরাঙ্ক কত হবে? আচ্ছা, আমরা জানি মিউ সমান c/v। সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸, আর ভি মানে দেখো দেওয়া আছে সেটা 2.25 × 10⁸। এখানে দেখে নাও সি এর মানটা, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তারপরে ভি মানে 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক বসিয়ে দিয়ে দেখো উত্তর আসছে, এটা হলো দেখো, তাহলে মিউ সমান আমরা বলবো, এটা কেটে গেল, এটা ভাগ করলে আমরা পাবো 1.33। তাহলে 1.33, তাহলে জলের প্রতিসরাঙ্ক, অতএব জলের প্রতিসরাঙ্ক 1.33। অ্যান্সার চলে এলো। 3.4 চলে এসো। দেখাও যে এন এর সঙ্গে সিএল আয়নীয় বন্ধন গঠন করে, কিন্তু এইচ এর সঙ্গে সমজীব বন্ধন গঠন করে। দেখে নাও, দেখো NaCl দেখতে পাচ্ছ, দেখো NaCl এর সঙ্গে দেখো কি গঠন, দেখো তড়িৎযোজী বন্ধন তৈরি করে। দেখে নাও NaCl এর সঙ্গে তড়িৎযোজী গঠন তৈরি করেছে। তারপর দেখো এখানে দেখো HCl, দেখো খুব ভালো, দেখো HCl, দেখো এর সঙ্গে দেখো এইচ আর সিএল এর মধ্যে দেখো যে তৈরি হয়েছে, এটা হলো সমজীবী বন্ধন, দেখতে পাচ্ছ। তারপর দেখো NaCl, দেখো NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? গলিত জলীয় অবস্থায় অ্যানায়ন ক্যাটায়ন উৎপন্ন করতে পারে। তাহলে 3.5টা দেখে নাও। তাহলে NaCl গলীয় অবস্থায় বা জলীয় অবস্থায় Na+ আর Cl- আয়ন উৎপন্ন করতে পারে, তাহলে অ্যানায়ন ক্যাটায়ন উৎপন্ন করতে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে NaCl জলীয় দ্রবণে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করবে, তাহলে তারা অ্যানায়ন এবং ক্যাটায়ন উৎপন্ন করবে। কঠিন অবস্থায় NaCl কোনো অ্যানায়ন ক্যাটায়ন উৎপন্ন করতে পারবে না, তাহলে তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে NaCl তড়িৎ পরিবহন করবে। NaCl কঠিন অবস্থায় কোনো অ্যানায়ন ক্যাটায়ন উৎপন্ন করতে পারবে না, তাই তড়িৎ পরিবহন করতে পারবে না। একটি কঠিন একটি তরল সমযৌগের নাম। একটি কঠিন, দেখে নাও, একটি কঠিন সমযৌগ, সেটা আমরা বলবো চিনি। একটি তরল সমযৌগ আমরা বলবো জল। তাহলে কঠিনটা বলবো চিনি, আর তরলটা বলবো জল। তারপর দেখো মেন্ডেলিভের পর্যায় সূত্রে দুটি ত্রুটি লিখতে বলছে। সূত্রে ত্রুটি বলতে 1 নম্বর হলো
দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আছে। 1 নম্বর হলো অপেক্ষিত কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে তুলনামূলকভাবে বেশি পারমাণবিক ভরযুক্ত মৌলের পরে স্থান দেওয়া হয়েছে। নাম্বার 2 হলো আইসোটোপগুলির পারমাণবিক ভর আইসোটোপগুলির পারমাণবিক ভর ভিন্ন হলেও তাদের একই স্থানে রাখা হয়েছে। 3 নম্বর পয়েন্ট দেখো, আইসো আইসোবারগুলি পরমাণু ভর একই হলেও তারা পৃথক স্থানে অবস্থান করছে। গ্রুপ ডি এর প্রশ্ন দেখো, বয়েল চার্লস দেখে নাও, বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করতে বলছে। আয়তন ভি, তাহলে বয়েল সূত্র অনুসারে আমরা লিখব ভি প্রপোর্শনাল বাই পি, আর চার্লস সূত্র অনুসারে লিখব ভি প্রপোর্শনাল টি। দেখো যখন বয়েল সূত্র অনুসারে লিখব তখন টি আর এন কনস্ট্যান্ট, আর যখন চার্লস সূত্র অনুসারে লিখব পি এবং এন কনস্ট্যান্ট। তাহলে এটি দুটো একসঙ্গে করলে আরেকটা সূত্র আছে, সেটা হলো অ্যাভোগাড্রো সূত্র, ভি প্রপোর্শনাল এন, যখন পি এবং টি কনস্ট্যান্ট বা স্থির। এই একটা দুটো এই তিনটে সূত্রকে একসঙ্গে করলে আমরা পাবো, দেখো ভি প্রপোর্শনাল এন টি বাই পি। তাহলে এটা আমরা লিখবো ভি ইকুয়াল টু এন টি বাই পি। তাহলে আমরা বলবো দেখো পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমরা প্রমাণ পেয়ে গেলাম পিভি ইকুয়াল টু এনআরটি। এটাই আদর্শ গ্যাসের সমীকরণ। এটা আমরা পেজ নাম্বার 17 পেয়ে যাব। দেখে নাও, আমি এখানে আরটাকে, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটির সমীকরণ আর কি আমরা মোলার গ্যাস ধ্রুবক বলবো, অর্থাৎ এই সমীকরণ এন একে মোলার গ্যাস ধ্রুবক বলবো। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এই আরটাকেই আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবক। দেখো 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের পিভি সমান এনআরটি, এই সমীকরণকে মোলার গ্যাস ধ্রুবক বলে। এই সমীকরণে আরকে মোলার গ্যাস ধ্রুবক বলে। আর এর মান, তাহলে আর এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান হয়, কারণ মানে গ্যাসের ধর্ম এবং প্রকৃতির ওপর নির্ভর করছে না আর এর মানটা, তাই একে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। তারপরে দেখে নাও বেলুনে ফুঁ দিলে বেলুনের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? দেখো বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরে ভর স্থির থাকে না, ফলে বেলুনে আরও মানে বায়ু প্রবেশ করানোর ফলে ভেতরের ভর বাড়তে থাকে, এবং বয়েল সূত্রের ধ্রুবক পদ হলো সেটা গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। তাহলে বেলুন ফোলানোর সময় গ্যাসের ভর স্থির থাকে না, তাহলে বয়েল সূত্র প্রযোজ্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো বয়েল এবং চার্লস সূত্রে নির্দিষ্ট ভরের কথা বলা হয়েছে কেন? দেখো বয়েল সূত্র এবং চার্লস সূত্র বিবৃতির সময় দেখো দেখে নাও, চাপ এবং আয়তন গ্যাসের ভরের উপর নির্ভর করে। দেখে নাও, গ্যাসের চাপ এবং আয়তন গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ভর যদি পরিবর্তিত হয় তাহলে গ্যাসের চাপ ও আয়তন পরিবর্তিত হয়। তাহলে সেই জন্যে চার্লস এবং বয়েল সূত্রে নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা হয়েছে। এরপর দেখে নাও, হাইপারমেট্রোপিয়া কাকে বলে, এর প্রতিকারের উপায় বলতে বলছে।
হাইপারমেট্রোপিয়া, দেখো চোখের যে সমস্যার জন্য দূরের জিনিসকে দেখতে পায়, দেখো চোখের যদি চোখ দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়, কাছের জিনিসকে দেখতে পায় না, এই ধরনের সমস্যাকে দীর্ঘদৃষ্টি বলে। এটা কিভাবে করা যায়? এটা হলো যে চোখের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। তা চোখের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে তাহলে দীর্ঘদৃষ্টি ঘটে। প্রতিকার কি? প্রতিকার হলো উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। পেজ নাম্বার 54। তারপর দেখে নাও অবতল দর্পণ দ্বারা কিভাবে কোনো বস্তুর সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে তার চিত্র দিতে বলছে। অবতল দর্পণ দ্বারা সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন দেখে নাও। এই ছবিটা তোমরা আঁকবে, অবতল দর্পণ এই ছবিটা তোমরা আঁকবে। এখানে যেটা তৈরি হবে সেটা অবতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব এবং বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। এটা পাবো। এর ব্যবহার দেখো, আমরা এটা দাড়ি কামানোর জন্য এটা ব্যবহার করি। দেখে নাও আলোর প্রতিসরণ। পয়েন্ট দেখো, আলোর প্রতিসরণ কাকে বলে? দেখে নাও আলোর প্রতিসরণ, আলো যখন একটি আলো যখন একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে যেতে যেতে অন্য কোনো মাধ্যমে তির্যক আপাতিত হয়, তখন দ্বিতীয় মাধ্যমে আলো একই পথে না গিয়ে একটু বেঁকে যায়। আলোর এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলবো। দেখো একটু পরে প্রশ্ন, খালি বালতিকে জলপূর্ণ করায় বালতির গভীরতা 4 সেন্টিমিটার কমে গেল, বালতির প্রকৃত গভীরতা কত? এটা 4/3। প্রকৃত গভীরতা x ধরছি, তাহলে আপাত গভীরতা মানে x-4 হবে। তাহলে দেখে নাও মিউ সমান প্রকৃত গভীরতা আপাত গভীরতা, তাহলে 4/3, তাহলে প্রকৃত গভীরতা x হলো, তাহলে আপাত গভীরতা x-4। দেখে নাও এটা হলো কোনাকুনি গুণ করো, তাহলে গুণ করে 4x হবে, 4x - 16, এটা হবে 3x হবে, তাহলে 4x - 3x এটা সমান 16, তাহলে x সমান আমরা বলবো 16। তাহলে আমরা পাবো প্রকৃত গভীরতা আমরা পাবো, সেটা হলো 16 সেন্টিমিটার। তাহলে মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, তাহলে এটা মানটা বসিয়ে দিয়েছি। এবারে প্রকৃত গভীরতা x ধরা হয়েছে, তাহলে x/x-4, তাহলে কোনাকুনি গুণ করা হয়েছে, এখানে x এর মান 16, তাহলে প্রকৃত গভীরতা 16 সেন্টিমিটার। বেশি মৌলগুলোর পারমাণবিক ভর 3, 11, 19 ক্ষমতা বেশি। তাহলে এ মৌলে ইলেকট্রন হলো 3, তাই ইলেকট্রন বিন্যাস হলো 2 আর 1। বি মৌল হলো 11, এই ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1। তারপরে দেখো সি মৌল, এটা হলো 19, এটা হলো 2, 8, 8, 1। তাহলে এ মৌলে 2, 1,
বি মৌলের 281, সি মৌলের 2881। তাহলে তাহলে তড়িৎ ঋণাত্মক, তাহলে অপশানে তাহলে এর দাগের, বি এর দাগের, সি এর দাগের। তাহলে এ মৌলটা দেখো এখানে 2,1, তাহলে এর দেখো 2,1, তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা মৌল সবচেয়ে বেশি, তাহলে এ মৌলটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তারপরে দেখে নাও আয়নন বিভব সবচেয়ে বেশি কার, এটা এ মৌলটা সবচেয়ে বেশি। আর এখানে বলা আছে বিজারণ ধর্ম কার বেশি, বিজারণ ধর্ম অবশ্যই সি মৌলটা। তাহলে এই যে মৌলগুলো অবস্থান করছে, এই মৌলটা দেখে নাও, তাহলে সবচেয়ে বেশি বিজারণ ক্ষমতা বেশি, আমরা কি বলবো এ মৌল না, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এ, সবচেয়ে বেশি আয়নন বিভব এ, আর সবচেয়ে বেশি বিজারণ ক্ষমতা বেশি, আমরা সি মৌল বলবো। পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলির সঙ্গে রাখা সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে বলছে। সাদৃশ্য বলতে দেখো এগুলো অধাতব মৌল, তারপর এগুলো দ্বিপরমাণু হ্যালাইড উৎপন্ন করে, এটা হলো এর হাইড্রাইড উৎপন্ন করে। আর বৈসাদৃশ্য হলো হাইড্রোজেন হলো তড়িৎ ধনাত্মক মৌল, আর হ্যালোজেন হলো তড়িৎ ঋণাত্মক মৌল। হাইড্রোজেন হলো বিজারক দ্রব্য আর হ্যালোজেন হলো জারক দ্রব্য। এটা আমরা পেজ নাম্বার 100 পেয়ে যাব। তাহলে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে।